ভাঙ্গা মানে ভাঙ্গা যে নাম, এই নামের সাথে রাস্তারও মিল আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি ঘোড়া চালাইতে পারি না ঠিক মতো। আরে পাত্তি ভাঙ্গা যায়, চাক্কা পড়ে যায়, স্পিয়ার। পিচ উঠে রাস্তায় বড় বড় গর্ত। ঢাকা বরিশাল মহাসড়কের দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। মুন্সিগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত এক। সড়কে চলছে নৌকা, একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে সাভারের বিভিন্ন এলাকা। ভোগান্তিতে বাসিন্দারা, মাসের পর মাস তলিয়ে আছে মুন্সিগঞ্জ মুক্তারপুর সড়ক। গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবিতে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু। নিরাপত্তা ছাড়াই ফুল সংগ্রহ করায় বাড়ছে ঝুঁকি, স্থানীয়দের ক্ষোভ। ঘুষ ছাড়া মেলে না সেবা, দালালদের দৌরাত্মে গ্রাহকদের চরম ভোগান্তি। মানিকগঞ্জের ভূমি অফিসগুলো যেন অনিয়মের আখড়া, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এবং ভরা মৌসুমে বেড়েই চলেছে ইলিশের দাম। বড় আকারের কেজি ২৫০০-এর বেশি। সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তা। বৃষ্টির অজুহাতে ঊর্ধ্বমুখী শাকসবজির দর। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ঢাকা বরিশাল মহাসড়কে প্রতিদিন চলাচল করে প্রায় ২০,০০০ যানবাহন, অথচ মাদারীপুরের ৪৭ কিলোমিটার অংশে বড় বড় গর্তের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে মহাসড়কটি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা যাত্রী, চালক ও পথচারীর। প্রাথমিকভাবে ইট, বালু আর সুরকি দিয়ে ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হলেও বৃষ্টিতে বেশি দিন টেকছে না। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, টেকসইভাবে সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, যা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। হেলে দুলে চলছে যানবাহন। ঢাকা বরিশাল মহাসড়কের অধিকাংশ জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পুরো সড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে। ফরিদপুরের ভাঙ্গা থেকে কালকিনির ভুরঘাটা এই ৪৭ কিলোমিটার সড়ক মাদারীপুর সড়ক বিভাগের আওতায়। সড়কের বেহাল দশায় ধীর গতিতে চলাচল করে গাড়ি। এতে একদিকে লাগছে বেশি সময়, অন্যদিকে ক্ষতি হচ্ছে যানবাহনের। গুরুত্বপূর্ণ এই সড়কের খানাখন্দে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত প্রায় সব রাস্তায় ভাঙ্গা। যেমন ভাঙ্গা মানে ভাঙ্গা যে নাম, এই নামের সাথে রাস্তারও মিল আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি ঘোড়া চালাইতে পারি না ঠিক মতো। বরিশাল বিভাগের 6 জেলা ও মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন ছোট বড় প্রায় ২০,০০০ যানবাহন এই মহাসড়কে চলাচল করে। বছরে লাখ লাখ টাকা সড়ক সংস্কারে ব্যয় করা হলেও বেশি দিন টিকছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাস্তা জঘন্য খারাপ, রাস্তাঘাট জঘন্য ভাঙ্গাচোরা। গাড়ি পাত্তি ভাঙ্গা যায়, চাক্কা পড়ে যায়, স্পিয়ার। ভাঙ্গাচুরার মাঝে আমাদের যে টাইমের একটা মেকআপ দেখা যায়, অফিস টাইমে ধরাইতে পারতাছি না। প্রাথমিক পর্যায়ে নিজস্ব অর্থায়নে ইট, সুরকি আর বালু দিয়ে ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হচ্ছে বলে জানায় সড়ক বিভাগ। এই সড়কটাকে 6 লেনে উন্নীত করা, সেটার জন্য আমাদের ল্যান্ড একুইজিশনের কাজ শেষ। ইউটিলিটি শিফটিং এর জন্য আমরা কাজ অনেকখানি এগিয়ে গিয়েছে। সোর্স অফ ফান্ডিং এর ইস্যুটা ক্লারিফাই হলেই আমরা ইনশাল্লাহ এই কাজটা আমরা শুরু করতে পারবো। সবশেষ গত সোমবার রাতে মহাসড়কের বরুইতলা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক নিহত ও আহত হন অন্তত ১৫ জন। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। সেই হিসেবে ঢাকা বরিশাল মহাসড়কের কোনো উন্নয়নই হয়নি। বিভিন্ন স্থানে খানাখন্দকে প্রতি মুহূর্তে বাড়ছে আতঙ্ক আর বাড়ছে ঝুঁকি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে যুক্ত হচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সি মাসুদুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ঢাকা বরিশাল মহাসড়কের ৪৭ কিলোমিটার মাদারীপুর সড়ক বিভাগের আওতায়। এই ৪৭ কিলোমিটারের অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত এবং খানাখন্দক তৈরি হয়েছে, যাতে প্রতি মুহূর্তে বাড়ছে আতঙ্ক, ঝুঁকি। এ বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সি মাসুদুর রহমান। আসলে এই যে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক ঢাকা বরিশাল মহাসড়ক, এই যে ৪৭ কিলোমিটার যে মাদারীপুর অংশের ঝুঁকিপূর্ণ, এটা আসলে হওয়ার এই কারণ কি, বড় বড় গর্ত হওয়ার? আসলে এই সড়কটি ১৯৫৫ থেকে ৫৬ সালের দিকে এটা নির্মিত করা হয়েছে। তখন যানবাহনের পরিমাণ ছিল কম। এই পদ্মা সেতু
আহ, চালু হওয়ার পরে এখানে যানবাহনের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পায় এবং ভারী যানবাহন চলাচল করে, যার কারণে এই রাস্তা এই সড়কে সড়কের ভার বহন ক্ষমতা কম থাকার কারণে খানাখন্দ সৃষ্টি এবং দীর্ঘ কয়েকদিন যাবত একটানা ভারী বর্ষণের ফলে এই রাস্তায় খানাখন্দকের সৃষ্টি হয়েছে, যাহা আমরা এরকম স্থানীয়ভাবে ইট এবং বালু দিয়ে গর্তগুলো মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে রাখছি। আচ্ছা, এই যে বড় বড় গর্ত তৈরি হচ্ছে, আসলে এর থেকে স্থায়ী কোনো সমাধান আছে কিনা আপনাদের কাছে? এর স্থায়ী সমাধান হচ্ছে উক্ত সড়কের যে পরিমাণ যানবাহন চলাচল করে তাতে এই সড়কটিকে যদি 6 লেন করা হয় এবং 6 লেন্সের এবং বর্তমানে যে যানবাহন চলাচল করে এই যানবাহন চলাচলের ভার বহন ক্ষমতা সম্পন্ন যদি সড়ক নির্মাণ করা হয় তাহলে পরে এই সড়কের একটা স্থায়ী সমাধান হতে পারে। আচ্ছা, এই যে 6 লেনের কথা যে বললেন, আসলে 6 লেন নির্মাণের ক্ষেত্রে যে যে করণীয় ধাপগুলো রয়েছে সেগুলো কি আপনারা সম্পূর্ণ করেছেন বা কি কি কার্যক্রম চলমান আছে? 6 লেন হওয়ার যে ধাপ আছে এর ভিতরে আমাদের যে ল্যান্ড একুইজিশন, প্রথমে ল্যান্ড একুইজিশনের কাজ চলমান রয়েছে। মাদারীপুর সড়ক বিভাগের অধীনে 5টা ল্যান্ড একুইজিশনের এলএকেএস আছে, এই এলএকেএস এর 3টে সম্পন্ন হয়েছে আর 2টা চলমান হয়েছে, খুব শীঘ্রই এলএকেএস সম্পন্ন হবে এবং উক্ত সড়কের এর পরে পরবর্তী ধাপ আহ্বান হবে আর কি। আমরা তো জানি যে দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জেলার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে এবং বরিশাল বিভাগের একমাত্র সড়ক এটি রাজধানী ঢাকার সাথে। তো এটা তো একটি ব্যস্ততম মহাসড়ক। তা আমরা দেখেছি বিশেষ করে তাঁতিবাড়ি, টেকেরহাট, রাজৌরি বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। আসলে এই গর্তগুলো আসলে আপনারা কি ব্যক্তিগত ভাবে মেরামত করছেন না সরকারি ভাবে কোনো রাজস্ব থেকে অর্থ এনে মেরামত করছেন? না, সে তো কারো ব্যক্তিগত না, এটা সরকারি রাজস্ব খাতের থেকেই আমরা এগুলো মেরামত করতেছি এবং এই সব জায়গায় হচ্ছে এগুলা টার্নিং পয়েন্টে সাধারণত গাড়ি ব্রেক করার কারণে এইসব জায়গায় আর কি রাস্তা নষ্ট হয়। আর এইগুলা আমরা এখন এই যে ইট আর বালু দিয়ে এগুলো মেরামত করতেছি এই বৃষ্টির ভিতরে, এবং বৃষ্টি চলে গেলে এগুলো আমরা একটা মানে বিটুমিনাস কাজ করে পুরোপুরি মেরামত করে করবো। আমরা তো দেখেছি যে এই মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটছে, মানুষ প্রাণও হারাচ্ছে। আপনারা কি যাত্রী বা চালকদের সচেতন করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন? রাষ্ট্রীয় সচেতনের ব্যাপারে আমাদের সায়েন্স সিগন্যাল বোর্ড দেওয়া আছে, বিভিন্ন ধরনের সায়েন্স সিগন্যাল বোর্ড আছে এবং যে জায়গা আর কি বাস স্ট্যান্ড আছে ওখানে আমরা একটু এইচবিবি করে একটু চড়া করে দেওয়া হয়েছে এবং এই রাস্তায় যে পরিমাণে এখন যানবাহন চলাচল করে আসলে এই রাস্তার প্রশস্ততা আরো অধিক হওয়া দরকার, যার কারণে প্রশস্ততা কম হওয়ার কারণে একটু দুর্ঘটনা বেশি হইতেছে। আচ্ছা, এই যে ঢাকা বরিশাল মহাসড়ক, বিশেষ করে বরিশালের যদি 6 জেলা ধরি, প্রতিদিন আমাদের যে পরিসংখ্যান বা আপনাদের কাছে থেকে আমরা তথ্য পেয়েছি যে প্রতিদিন প্রায় ছোট বড় প্রায় 20,000 যানবাহন চলাচল করে। আসলে এই এত যানবাহনের চাপ হওয়ার কারণ কি? এত যানবাহনে চলার আগে এই বরিশাল বিভাগের লোকজন আগে লঞ্চে ওরা চলাচল করতো, কিন্তু এখন পদ্মা সেতু হওয়ার কারণে সবাই এই সড়ক পথে তাদের যাতায়াত করে, যার কারণে এখানে পরিবহনের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, সেই ক্ষেত্রে যে বড় বড় যে ওভারলোডের কথা আপনি বললেন যে ভারী যানবাহন চলাচল করে, আসলে এই ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞার ব্যাপারে কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? এই যানবাহন চলাচল যাতে না করা হয় এগুলো সিগন্যাল, এরপরে বিভিন্ন ধরনের সাইনবোর্ড দেওয়া আছে এবং হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আচ্ছা, আপনারা তাহলে এই মুহূর্তে কি কি পদক্ষেপ নিয়েছেন? মানে এই বৃষ্টির মধ্যে কি সড়ক মেরামত কাজ চলছে? বৃষ্টির ভিতরে সড়ক নির্মাণের কাজ চলছে, আজকে বৃষ্টি তারপরও আমাদের যে বিভাগীয় যে মেরামত আজকে চলমান আছে। আপনাদের ফরিদপুরের ভাঙ্গা থেকে মাদারীপুরের কালকিনি ভুরঘাটা এই 47 কিলোমিটার তো আপনাদের সড়ক বিভাগের আওতায়। তো সেই ক্ষেত্রে আপনাদের কয়টা ইউনিট এই মুহূর্তে কাজ করছে? আমাদের এই মুহূর্তে 2টা ইউনিট কাজ করছে, 2টা ইউনিটে যে জায়গা গর্ত হয়ে গেছে গর্তগুলো মেরামত করে যান চলাচলের উপযোগী রাখা হয়েছে। এবং আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাদারীপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সি
মাসুদুর রহমান, তিনি জানাচ্ছিলেন যে যে সমস্ত জায়গায় ঢাকা বরিশাল মহাসড়কের বড় বড় গর্ত এবং খানাখন্দ হয়েছে তারা প্রাথমিক পর্যায়ে গর্তগুলো পূরণ করার চেষ্টা করছেন এবং বৃষ্টি কমলে তারা বড় ধরনের প্রকল্প হাতে নিয়ে কার্যক্রম চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বরিশাল মহাসড়কের যে খানাখন্দক এবং ঝুঁকিপূর্ণ এলাকার মেরামত হচ্ছে বা সর্বশেষ তথ্য। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর এলাকা থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত আকুন। টানা কয়েকদিনের বৃষ্টিতে সাভারে ডুবে গেছে বেশ কয়েকটি সড়ক। বাড়ি ও দোকানে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে স্থানীয়রা। সড়কের কোথাও হাঁটু পানি, আবার কোথাও বুক সমান পানি। গন্তব্যে যেতে তাই নৌকা ভাড়া করেন অনেকে। সাধু মার্কেট, হাসান কলোনি, পুরাতন ইপিজেড সহ বিভিন্ন এলাকায় জলজট। বসতঘর, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় ভোগান্তি চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা এবং নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় এমন দুর্ভোগ। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেন তারা। এদিকে মাসের পর মাস পানিতে ডুবে আছে মুন্সিগঞ্জ মুক্তারপুর সড়কের পঞ্চসার এলাকা। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। মুন্সিগঞ্জে প্রবেশের যে প্রধান সড়ক, সেই সড়কের কিন্তু এই চিত্র আপনারা দেখছেন যে এটি শুধু কিন্তু এই বৃষ্টি আসলেই যে এরকম অবস্থা তাই নয়, গেল প্রায় 2 থেকে আড়াই মাস ধরে কিন্তু স্থায়ী জলাবদ্ধতায় রূপান্তর হয়েছে এই সড়কটি। এবং মুক্তারপুর যে পেট্রোল পাম্প থেকে শুরু করে একেবারে মূল শহরের প্রবেশ পর্যন্ত 2 কিলোমিটারের কিছু বেশি এই রাস্তা। এটি কিন্তু আরসিসি রাস্তা এবং প্রায় 1 যুগ আগে তৈরি করা হয়েছে। সেই রাস্তাটি দিয়ে মানুষ ভালোই চলাচল করছিলেন, কিন্তু এই রাস্তার আশেপাশে যে পয় নিষ্কাশন ব্যবস্থা সেগুলো কিন্তু অপরিকল্পিত ভরাটের কারণে একেবারে বন্ধ হয়ে যায়। সে কারণে কিন্তু এই পানি এভাবে জমে থাকে এবং এই বৃষ্টির পানি ছাড়াও বিভিন্ন রকমের পানি যেগুলো আসে এগুলো জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এবং এই স্থায়ী জলাবদ্ধতার কারণে কিন্তু এখানে যেমন দুর্ঘটনা ঘটছে, যানবাহনগুলো নানা রকম সমস্যায় পড়ছে, একই সঙ্গে কিন্তু এখানকার যে পরিবেশ সেটা বিষিয়ে তুলছে একরকম। আশেপাশের লোকজনের বসবাস কিন্তু কষ্টসাধ্য হয়ে পড়ছে, কারণ এই যে কর্দমাক্ত পানি, সেই পানির পাশেই তাদের বসত করতে হচ্ছে এবং এখানে কিন্তু এই কারণে নানা রকম রোগের বিস্তার লাভ করেছে। এবং এই এলজিডির যে রাস্তাটি, এলজিডি কর্তৃপক্ষ বলছেন যে এই 2 কিলোমিটার রাস্তার অন্তত 2টি পয়েন্টে 3 থেকে 400 মিটার কিন্তু এই পানিতে তলিয়ে থাকে এবং তারা বলছেন যে এই ড্রেনেজ যে সিস্টেম সেটি করবার মতো জায়গা এখানে তারা পাচ্ছেন না। তবে স্থানীয়ভাবে যে খাল, বিল বা পুকুরগুলো ভরাট করা হয়েছে সে পাশ দিয়ে কিভাবে পানি সরিয়ে নেওয়া যায় সেটি তারা চেষ্টা করছেন, জানালেও বাস্তবে কিন্তু এর কোনো আমরা দৃশ্য দেখতে পাচ্ছি না। এবং মানুষজন বলছেন যে এই যে প্রাচীন সভ্যতার জনপদ, সেই জনপদের জেলা শহরের প্রবেশ পথের এই হালেই বোঝা যাচ্ছে আসলে এখানকার মানুষ কতটা ভোগান্তির মধ্যে রয়েছে। এবং এই সড়ক দিয়ে কিন্তু জেলার যে একমাত্র জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালে যাতায়াত করতে হয় এবং সেখানে রুগী নিয়ে যেতে হয়। এবং এই যে পানিতে তলিয়ে থাকা রাস্তা করে তাদের যাওয়ার ব্যাপারে কিন্তু নানা রকম সমস্যা হয়। অনেক সময় অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে এই পানির মধ্যেই এবং অন্যান্য যানবাহনগুলো কিন্তু যাত্রী সব পড়ে যায় উলট পালট হয়ে। এরকম পরিস্থিতির কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ বলছে যে দ্রুত সময়ের মধ্যে এই সড়কটির পানি সরিয়ে দিয়ে এই সড়কটি চলাচল উপযোগী করার দাবি তাদের। এই ছিল মুন্সিগঞ্জ থেকে ডুবন্ত রাস্তার সবশেষ। মুন্সিগঞ্জ থেকে জলাবদ্ধতার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। গাজীপুরের কাপাসিয়ার পাঁচুয়ায় শাপলা বিলে নৌকা ডুবিতে দুজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটির দিন হয় সকালে শ্রীপুর থেকে 4 বন্ধু মিলে ঘুরতে আসেন শাপলা বিলে। শাপলা সংগ্রহ করতে নৌকা নিয়ে বিলে নামেন তারা। হঠাৎ নৌকাটি ডুবে গেলে দুজন সাঁতরে তীরে এলেও পানিতে তলিয়ে যায় বায়েজিদ ও মাহিম। স্থানীয়রা বায়েজিদকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পরই উদ্ধার করা হয় মাহিমের মরদেহ। কোনো রকম নিরাপত্তা ছাড়াই গেল কয়েকদিন ধরেই এই বিলে শাপলা সংগ্রহ করে আসছিলেন দর্শনার্থীরা। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। ঘুষ ছাড়া সেবা মেলে না মানিকগঞ্জের কোনো ভূমি অফিসে, আছে দালালের দৌরাত্ম্য। সেবাগ্রহীতাদের অভিযোগ, ভূমি সংশোধন, খাজনা, মিস কেস ও কর প্রদানেও সময় মতো সমাধান পাওয়া যাচ্ছে না। ঘুরতে হচ্ছে দিনের পর দিন। অনিয়ম বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। রমজান আলী তোলা ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যের রিপোর্ট।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহীতাদের অপেক্ষা। দিনের পর দিন ভূমি সংশোধন, খাজনা, মিসকেস ও কর প্রদান সময়মতো সমাধান পাচ্ছেন না তারা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকাশ্যেই সেবা গ্রহীতাদের কাছে টাকা চায় অফিসের কর্মকর্তা কর্মচারী সহ দালালরা। টাকা না পেলেই বিভিন্নভাবে চলে হয়রানি, আর বিভিন্ন কাগজপত্র সংশোধন সহ সব কাজে সরকারি ফির কয়েক গুণ বেশি অর্থ আদায় করে ভূমি অফিস। টাকা না দিলেই সামান্য কাজ নিয়ে ঘুরতে হচ্ছে দিনের পর দিন। টাকা নিয়ে এখন আমাদের আর কেউ খারিজ করে দিতেছে না। আজকে আসছি, ওনারা বলতেছে সামনে সোমবার আসেন। প্রায় আজকে 20-25 দিন যাবৎ ঘুরতেছি। একই অবস্থা জেলার দৌলতপুর, সাটুরিয়া, সিংগাইর, হরিরামপুরের ভূমি অফিস সহ এর অধীনে থাকা ইউনিয়ন ভূমি অফিসগুলোর নামজারির জন্য সরকারি ফি 1150 টাকা হলেও নেওয়া হচ্ছে 5000 থেকে 20,000 টাকা পর্যন্ত। আপনি আমাকে এখানে 200 টাকা দেন, কেন 200 টাকা দিতে হবে আপনাকে বলেন, কেন দিতে হবে? কয় আপনি কাজ করবো। টাকা ছাড়া কোনো কাজই করে না, আর টাকা যদি আমি দিতাম তখন আমার ওটা হয়ে যেত। একটা নামজারি করতে তারা 10 থেকে 12,000, 15,000 এভাবে টাকা নেয়। তবে জেলা প্রশাসক জানালেন, সেবা গ্রহীতাদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে সরকার কাজ করছে। আপনারা যদি আপনার অতিরিক্ত টাকা আদায় করেন, যেই টাকা ওনাদের নেয়ার কথা, এর থেকে অতিরিক্ত টাকা বিভিন্ন অজুহাত দিয়ে আদায় করেন, সেই ক্ষেত্রে ভুক্তভোগী সংশ্লিষ্ট ব্যক্তি থানায় যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কাছে অভিযোগ করতে পারেন, তাহলে ওইগুলো আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। মানিকগঞ্জের 7টি উপজেলায় 65টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। এরই চলেছে ইলিশের দাম। মুন্সিগঞ্জের মীরকাদিম আড়তে বড় আকারের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকার বেশি। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তা। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টির অজুহাতে মানিকগঞ্জে ঊর্ধ্বমুখী সব ধরনের শাকসবজির দাম। ভোরের আলো ফুটতেই বেচা কেনায় জমজমাট মানিকগঞ্জের সাটুরিয়া পল্লীহাট। পাওয়া যাচ্ছে বেগুন, লাউ, ধুন্দল, চিচিঙ্গা, কলমি, পুঁইশাক সহ নানা শাকসবজি। সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় সবজি নষ্ট হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজিতে দাম বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। তবে উৎপাদন কমে যাওয়ায় লাভ কম হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। দাম কয় আমাকে হইতাছে না, আগের থেকে দাম একটু বাড়ছে আর কি। দাম একটু বেশি হলেও পোষাচ্ছে না, বুঝছেন, ধরলে সে পোষায়। বৃষ্টি থেকে গাছও মরে গেছে। লাইয়ের মূল্য 30 থেকে 40 টাকা পাবো, কিন্তু সেটা আমরা পাইতেছি না। বৃষ্টির জন্য আমাদের ফলন নাই, কিন্তু খুব একটা লাভবান না। বৃষ্টি না থাকলে লাভবান একটু বেশি হতাম। প্রাকৃতিক কিছু দুর্যোগের কারণে আসলে সবজির পরিমাণটা কম বেশি হয়, গৃহস্থ এদিক থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে মুন্সিগঞ্জের মীরকাদিম আড়তে একদিনের ব্যবধানে বড় ইলিশের দর কেজিতে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 2600 টাকায়। ভরা মৌসুমে মাছের চড়া দরের জন্য ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে, আর আড়তদারদের দাবি সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। চিংড়ি মাছের দাম বেশি, এটা তো আমরা খাওয়ার যোগ্য না। আয় অনুযায়ী ব্যয় করতে হয়, যার কারণে কিনতে এসে দেখা গেছে দাম শূন্য চলে যাচ্ছে। নামে মাছ গরিবের কিছু মতো করে না। ধলেশ্বরী নদীর তীরে শতাব্দী প্রাচীন মীরকাদিম মৎস্য আড়তে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. বিভাগীয় সময় আরও থাকছে। ভরা বর্ষায় পানি নেই বিলে, মানিকগঞ্জে পাটের জাগ দেয়া নিয়ে বিপাকে কৃষক। রিবন পদ্ধতি ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে গোপালগঞ্জের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। ভবন সংকট আর পর্যাপ্ত কক্ষ না থাকায় দোচালা টিনের ঘরে গাদাগাদি করে চলছে শিক্ষা কার্যক্রম। দ্রুত ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। HM মানিকের ক্যামেরায় জয়ন্ত শিরালির রিপোর্ট। নিয়ম অনুযায়ী প্রতিদিন শারীরিক অনুশীলন আর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় স্কুল কার্যক্রম, এরপরই পাঠদান। কিন্তু বিগত বছরগুলোতে আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। টিনের তৈরি ঘরে চলছে পাঠদান কার্যক্রম। পুরনো 3 কক্ষ বিশিষ্ট একটি ভবন 2023 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। জরাজীর্ণ অপর 2 কক্ষ বিশিষ্ট ভবনের একটিতে অফিস ও পুরাতন মালামালে ঠাসা, আর অন্যটি ব্যবহার হচ্ছে ক্লাসরুম হিসেবে। দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের শ্রেণীকক্ষগুলো নাই বিধায় আমরা এদেরই বসতে দিতে পারি না, তাহলে আমরা ওই ক্লাসগুলো কিভাবে করব? অতিরিক্ত গরম, টিনের ঘর,
বাচ্চাদের অনেক প্রবলেম হয়। টিনের এখানে অনেক গরম, আমরা বসতে পারি না। পাশের ক্লাসের থেকে আবার শব্দ হলে ম্যামরা ক্লাস করাতে পারে না, আর আমরাও ভালো করে শুনতেও পারি না। নতুন ভবনের জন্য আবেদন দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমার বিদ্যালয়ে কোনো ভবন না আসায় খুবই কষ্টের সাথে আমাদের পাঠদান কার্যক্রম চলছে। জরুরি অর্থ বরাদ্দ দিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের। এমার্জেন্সি ফান্ডের জন্য যে বরাদ্দটা থাকে 3 লক্ষ টাকার মতো পাওয়া যায়, এইটার জন্য চেষ্টা করব, নতুন ভবনের জন্য চেষ্টা করব। 3 লক্ষ টাকা পাওয়া গেলে আমরা দ্রুত স্কুলের এই কার্যক্রমটা শুরু করে দিয়ে ভবনের কাজটুকু শেষ করে আমরা পাঠদানে সহযোগিতা করতে পারবো। 1940 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে শিক্ষার্থী রয়েছে 218 জন। জয়ন্ত শিরালি, সময় সংবাদ। সেতু নির্মাণের 1.5 যুগে ব্যয়ের 1.5 গুণের বেশি রাজস্ব আদায় হয়েছে। এ অবস্থায় টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর ওপর হাটুভাঙা সেতুর টোল বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, সরকারের বিভিন্ন মহলে বারবার আবেদন করেও সাড়া মিলছে না। সড়ক বিভাগ বলছে, টোল আদায়কে আয়ের পথ হিসেবে নিয়েছে সরকার। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। 2001 সালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গড়াই সখীপুর সড়কে বংশাই নদীর উপর নির্মাণ করা হয় হাটুভাঙা সেতু। ইজারা পদ্ধতি চালু করে 2002-03 অর্থ বছর থেকে সেতুটি থেকে আদায় করা হচ্ছে টোল। সড়ক বিভাগের তথ্য মতে হাটুভাঙা সেতু নির্মাণে ব্যয় হয় প্রায় 6.5 কোটি টাকা, অথচ 2001-02 অর্থ বছর থেকে 2018-19 অর্থ বছর পর্যন্ত সরকার সেতুর ইজারা থেকে 9,48,20,750 টাকার রাজস্ব আদায় করেছে। গত কয়েক বছর ধরে সেতুর টোল বন্ধের জন্য দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তারা জানান, নির্মাণে 1.5 গুণের বেশি টাকা আয় হলেও এখনও টোল আদায় করা হচ্ছে। সরকারের বিভিন্ন মহলে বারবার টোল বন্ধের আবেদন করেও ইতিবাচক সাড়া মেলেনি। ব্রিজের টোল তো আরো 2012 সালে আপনার টোল এটা পরিশোধ করা হয়েছে। ব্রিজের যে কাজ কাম এটা ক্লিয়ার হয়েছে, তারপরে ইদারিং টোল নিয়ে নিচ্ছে 20-25 বছর ধরে নিতেছে এই টোলের ভাড়া। দিনে মনে করেন যে টোলে 200 টাকা করে আমাকে টোলে জায়গা। তবে সড়ক বিভাগ বলছে, সেতুর টোল আদায় সরকারের রাজস্ব আয়ের একটি পথ। ইজারা নীতিমালাটা সংশোধন হলে তাহলে হয়তো এটা গভর্নমেন্ট যেভাবে ডিসিশন দেবে, বন্ধ করা হোক বা রেটটা পরিবর্তন করা হোক, ওভাবে আমরা তখন এক্সিকিউশনে যাব। সড়ক বিভাগের তথ্য মতে শ্রেণীভেদে প্রতিবার সেতু পারাপারে প্রতিটি ট্রেইলার 125 টাকা, বড় ট্রাক 100 টাকা, মাঝারি ট্রাক 50 টাকা, বড় বাস 45 টাকা, মিনি ট্রাক 40 টাকা, মিনি বাস 25 টাকা, 4 হুইলার 20 টাকা এবং মোটরসাইকেল 5 টাকা হারে টোল পরিশোধ করে। সময় সংবাদ, টাঙ্গাইল। টাঙ্গাইলে 11 বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী স্বজনদের অভিযোগ, হুয়াপুরে আল কারিম দারুল উলুম আজাদি মাদ্রাসার শিক্ষক ওয়ালি উল্লাহ 24 জুলাই রাতে শিশুটিকে বলাৎকার করেন। বিষয়টি অন্য সহপাঠীদের কাছে জানালে ঘটনাটি প্রকাশ পায়। 25 জুলাই স্থানীয়রা ওই শিক্ষকের শাস্তি চেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করে। 31 জুলাই রাতে বিষয়ে মামলা হলে অভিযুক্ত শিক্ষককে জামালপুর থেকে গ্রেফতার করা হয়। বিভাগীয় সময় আরেকবার। ভরা বর্ষায় মানিকগঞ্জের বিলে নেই পানি। এ কারণে পাটের জাগ দেয়া নিয়ে বিপাকে কৃষক। পানির অভাবে পাট খেতেই শুকিয়ে যাচ্ছে। এ অবস্থায় রিবন পদ্ধতি ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। মোহাম্মদ ইউসুফ আলী পাঠানো তথ্য, রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। জমিতে পরিপক্ক পাট অনেকে কেটে জমিতে রেখে দিচ্ছেন। মধ্য শ্রাবণেও পানি আসেনি মানিকগঞ্জের বিভিন্ন বিলে। এ কারণে পাট নিয়ে বিপাকে কৃষক। তারা জানান, হাতে গোনা 2-1টি পুকুরে জাগ দেয়া গেলেও বেশিরভাগ পাট ফেলে রাখা হচ্ছে। পানির অভাবে আঁশ ছাড়ানো নিয়ে দুশ্চিন্তায় তারা। বানের পানি না আসলে এবছর ফলন বিপর্যয়ের আশঙ্কা তাদের। বানের পানি নাই, আমরা এখন সংকটে আছি। এই পাট জাগ দেওয়ার কায়দাই নাই। পাট বুনছি, পাট বাড়তে মরে যাইতেছে, জাগ দেওয়ার মতো জায়গা নাই। পানির খুব ক্রাইসিস, পাট নিয়ে খুব বিপদ। আমরা অর্ধেক মানুষের পাট মরে যাব শুকনায় করে। টাকার বিনিময়ে জাগ দিতেছে। একটা জাগ দিলে মনে করলেন যে 1000-1500 করে টাকা নিতেছে। পাটের ভালো ফলন পেতে রিবন পদ্ধতি ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। পাটের আবাদ মানিকগঞ্জ জেলাতে ধীরে ধীরে
কমে আসছে এর প্রধান কারণ হলো পানি সমস্যা। আমরা কৃষক ভাইদের অল্টারনেট পদ্ধতি হিসাবে রিবন রেটিংয়ের পরামর্শ দিচ্ছি। তারা রিবন রেটিং পদ্ধতির মাধ্যমেও স্বল্প খরচে স্বল্প সময়ে তারা এই পাট জাগ দেওয়ার কাজটা করতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মানিকগঞ্জে ৪,২৭৬ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যেমন ভাঙ্গা যে নাম, এই নামের সাথে রাস্তারও মিল আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি ঘোড়া চালাইতে পারি না ঠিক মতো, পাত্তি ভাঙ্গা যায়, চাক্কা পড়ে যায়, স্পিয়ার পিচ উঠে রাস্তায় বড় বড় গর্ত। ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। মুন্সিগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত এক। সড়কে চলছে নৌকা, একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে সাভারের বিভিন্ন এলাকা। ভোগান্তিতে বাসিন্দারা, মাসের পর মাস তলিয়ে আছে মুন্সিগঞ্জ মুক্তারপুর সড়ক। এবং গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবিতে 2 বন্ধুর মর্মান্তিক মৃত্যু। নিরাপত্তা ছাড়াই ফুল সংগ্রহ করায় বাড়ছে ঝুঁকি, স্থানীয়দের ক্ষোভ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।